বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। আবু সাইদ হত্যা মামলার মাত্র ২-৩ জন আসামি ধরা হয়েছে। বিচারের মামলার কোনো অগ্রগতি নাই। সেই বিচারের মামলার অগ্রগতি সম্পর্কে আমরা জানার জন্য এখানে এসেছি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাঞ্চলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের ৩ মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারা। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান প্রধান উপদেষ্টার। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ, বাদ পড়া 18,000 শ্রমিককে ঢোকার সুযোগ দেওয়ার অনুরোধ। এবং দাবি পূরণের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরি ফেরত চেয়ে আমরণ অনশনে অব্যাহতিপ্রাপ্ত এসআই ও ভেরিফিকেশনে বাদ পড়া কারারক্ষীরা। এবং শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসার খরচ বাড়লে বহন করতে হয় ভোক্তাকেই, বলছেন ব্যবসায়ীরা। কর ফাঁকি বন্ধ সহ পুনর্বিবেচনার পরামর্শ অর্থনীতিবিদদের। জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড পেয়েছে প্রসিকিউশন। মিলেছে গুমসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, যা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিশেষ ট্রাইব্যুনাল। আলামত জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউশন। সোমবার একটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যার সময় শেখ হাসিনা ও তার সহযোগীদের কল রেকর্ড ও ডিজিটাল এভিডেন্স সহ নানা তথ্য প্রমাণ হাতে এসেছে, যা যাচাই বাছাইয়ের আবেদনের পর সিআইডিকে সহযোগিতার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেন্সিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এছাড়া গুম, নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্যপাত্য হাতে এসেছে প্রসিকিউশনের। তারা বলছেন, আলামত সংগ্রহ করতে গিয়ে তথ্য প্রমাণ আড়াল করে রাখা এবং তদবিরের মুখোমুখি পড়তে হয়েছে তাদের। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অসহযোগিতার অভিযোগ করেছে প্রসিকিউশন, যদিও অসহযোগিতার কথা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বিষয়গুলো এত সফিস্টিকেটেড যে আপনি চাইলেই সবসময় সঠিকভাবে নাও পাইতে পারেন। সুতরাং একদম অসহযোগিতার কথা যদি আসে, সেটা যদি এরকম অ্যাকিউট আমাদের কাছে মনে হয়, তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবেই বলবো। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ি ও গাজীপুরে গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্য ও সহযোদ্ধারা। সাইদ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিরা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। সোমবার প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের বড় ভাই ও সহযোদ্ধারা। আবু সাইদকে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে। লোকাল কোর্টে যতই মামলা হোক, যেহেতু এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে। তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন, যে ওনারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে আসবেন।
তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন। এই প্রক্রিয়া চলছে। পরে শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী এতদিনেও এজাহারভুক্ত আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। জুলাই গণহত্যার বিচারের ধীর গতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই যে বাংলাদেশে এত বড় একটা আলোচিত আবু সাইদ হত্যা মামলা, যেটা দিনের আলোর মতো পরিষ্কার, স্পষ্ট দেখা যাইতেছে যে পুলিশের গুলিতে নিহত, তার বিচারের কার্যক্রম নাই কেন? আমরা এখানে মামলা করতে আসি নাই, এখানে আমরা আলোচনা করতে আসছি এবং জানতে আসছি যে বিচারের প্রক্রিয়াগুলো কি। এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ এবং কেন তারা গ্রেপ্তারের আওতায় আসতেছে না, এবং আমরা অনেক জায়গায় দেখেছি তারা স্বপদে বহাল রয়েছেন। সুতরাং সেটি কেন সেটি জানতে এবং সে বিষয়ে করণীয় এবং আলোচনা করতে আমরা আজকে এখানে হাজির হয়েছি। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের পরিবার। সকল শহীদের বিচার কার্যক্রম নিশ্চিত করার জন্য সহযোগিতা করবে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট নেয়ার অভিযোগে দুদকের মামলায় ফাঁসলেন শেখ রেহানা, তার ছেলে ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক। আর ক্ষমতার প্রভাব খাটিয়ে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। 3 মামলায় সংশ্লিষ্ট রাজু কর্মকর্তা সহ মোট 47 জনকে আসামি করা হয়েছে। গেল কয়েক সপ্তাহ ধরে পূর্বাঞ্চলে অবৈধভাবে শেখ পরিবারের 60 কাঠার প্লট বরাদ্দের অভিযোগ বেশ জোরেশোরে আলোচনা চলছিল। অভিযোগের সত্যতার খোঁজে মাঠে নামে দুদক। অনুসন্ধানে রাজুক, প্রধানমন্ত্রী কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে নথিতে মেলে প্লট জালিয়াতির নানা অসঙ্গতি। সোমবার শেখ রেহানা, ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলার এজাহারে বলা হয়েছে প্রত্যেকের নামে ঢাকায় প্লট থাকার পরও রাজুকের বিধি ভেঙে তারা প্লট নেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং রাজুকের কর্মকর্তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ক্ষমতার অপব্যবহার পূর্বক রাজুকের পূর্বাঞ্চল প্রকল্পের প্লট বরাদ্দের অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা সহ জয়পুতুলদের পূর্বাঞ্চলে প্লট নেওয়ার খবর পেয়ে রেহানা সহ ভাই বোনকে প্লট দিতে চাপ দেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তখন প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে সবার জন্য প্লটের ব্যবস্থা করেন। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে বেআইনিভাবে তার খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছেন মর্মে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে। তারই আলোকে অনুসন্ধান দলের প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতোমধ্যে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় মামলা করেছে দুদক। এছাড়া প্লট নেয়ায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আরও 2টি মামলা হবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে নিজেই কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনে চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবির রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। প্রফেসর প্যাট্রিক কেড উনি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সবসময় দেশের খবর রাখছেন,
একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বৈঠক করেছে বিএনপি স্থায়ী কমিটি। রাতে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে নিয়মিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানানো হয়। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে এখনও সরকারের বিপ্লবী ভূমিকা দেখা যাচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক, তবে বিএনপির সঙ্গে তাদের বিরোধ নেই বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বেগম জিয়ার রোগমুক্তির জন্য সোমবার সকালে নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আয়োজনে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে শেখ হাসিনার দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। এটা তো বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিপ্লবী হতে হতো। যারা দোসর আছে, যারা প্রলম্বিত করেছে শেখ হাসিনার এই 15.5 বছরের শাসন, তাদের বিরুদ্ধে বৈপ্লবিক সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। তাদেরকে এক কলমের খোঁচায় তাদেরকে আপনার জঞ্জালমুক্ত করা উচিত ছিল। সেটা না করার কারণে আজকে আমরা নানাভাবে ওই দোসরদের নানা উপদ্রব দেখছি। আলাদা অনুষ্ঠানে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে, যা হতাশাজনক। বিএনপি জামায়াতের রেষারেষি দুঃখজনক বলেও মন্তব্য করেন অলি। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকটা উপদেষ্টা কে কি কাজ করছে, আপনার দায়িত্ব হলো সেটা মনিটর করা। আমি এটা মনিটরিং এর কোনো কিছু দেখছি না। এটা যদি এভাবে কন্টিনিউ হয়, আপনারাও হাসিনার মতো জনরোষে পড়তে পারেন। এদিকে দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। পরে বিএনপির সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির নায়েবে আমির বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই। বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার on the basic points for the interest of the nation. এদিকে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল আগামীতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে দেশটির হাই কমিশনার সৌজন্যে সাক্ষাৎ করতে এলে এসব আহ্বান জানান তিনি। গত বছর বাদ পড়া 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ দিতেও আহ্বান জানান ডক্টর ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার সুহাদা ওসমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশি কর্মীদের মাল্টিপল ভিসা চালুর অনুরোধ জানান। এ সময় তিনি গত বছর মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীর জন্য সেদেশে প্রবেশের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। ডক্টর ইউনূস মালয়েশিয়ার বিভিন্ন কারখানা বাংলাদেশে স্থাপনের আহ্বান জানিয়ে বলেন, এতে বাংলাদেশের যুব শক্তির সুফল পাবে মালয়েশিয়া।
এ সময় চলতি বছরের শুরুতে আসিয়ানের সভাপতি হিসেবে দায়িত্ব নেয় মালয়েশিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী, এই জন্য তাদের সহায়তা কামনা করেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে উত্তেজনার জেরে ভারতীয় রাষ্ট্রদূতকে তলবের পরদিন বাংলাদেশে ভারপ্রাপ্ত হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে নয়াদিল্লি। একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিধি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে তাকে তলব করা হয়। দুই দেশের সীমান্তের নির্দিষ্ট 5টি জায়গায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করেছে বলে সম্প্রতি অভিযোগ করে বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করা হয়। রাতের সময় আরও থাকছে। দেশে এইচএমপি ভাইরাস শনাক্তের পর জনমনে উদ্বেগ, মাস্ক ব্যবহার সহ 7 নির্দেশনা অধিদপ্তরের। শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা, সব প্রস্তুতি আছে সরকারের। গাজীপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে নগরীর টঙ্গী থেকে বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে, আলম কলেজ ও জয়দেবপুরে পথচারী ও দোকানদারদের কাছে লিফলেট বিতরণ করে তারা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এবং গাজীপুর মহানগরীর নেতাকর্মীরা অংশ নেন। পরে দুপুরে ভাওয়ালের বদরে আলম কলেজের মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়। রাজপথে নেমে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ স্বীকার করেছেন, অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। কেন, কি আকাঙ্ক্ষায়, কোন ধরনের বাংলাদেশ তারা দেখতে চান, তাদের কাছ থেকে এই কথাটি জানার জন্য আমরা তাদের সাথে সংযোগ করছি এবং আমরা জনগণের এই আকাঙ্ক্ষাটাই জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে দেখতে চাই। সরকারি কর্ম কমিশন পিএসসি 6 সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগকৃত পিএসসি সদস্য শাহনাজ সরকার, মনির হোসেন, এএফ জগলুল আহমেদ, মিজানুর রহমান, সাব্বির আহমদ চৌধুরী ও সৈয়দা শাহিনা সোবহানের নিয়োগ বাতিল করা হলো। গত 2 জানুয়ারি নিয়োগের পর থেকেই কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে। 8 জানুয়ারি সুপ্রিম কোর্টের এক আদেশে তাদের শপথ স্থগিত করে রাখা হয়। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচির 6 ঘণ্টাতেও মেলেনি কোনো আশ্বাস। তাই বিকাল 4টা থেকে আমরণ অনশন শুরু করেছেন অব্যাহতিপ্রাপ্ত 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টররা। এদিকে চূড়ান্ত মনোনয়নের পর ভেরিফিকেশনে বাদ পড়া 62তম ব্যাচের 48 কারারক্ষীও চাকরি ফেরতের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়েছেন 2023 সালে নিয়োগ পাওয়া 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত 321 সাব ইন্সপেক্টর। সোমবার সকাল 10টা থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি। 1 বছর কঠোর পরিশ্রম করার পর চাকরিচ্যুতি মানতে পারছেন না কেউ। দাবি করেন, সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ঘটনাই ঘটেনি, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের। শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটেনি। এমন শৃঙ্খল ভঙ্গের যারা অভিযোগ দেখাইছে, এটা পুরো একটা বানোয়াট একটা অভিযোগ। 1 বছরই সম্পন্ন করেছে এরকম আছে, অনেকে 14 মাস ট্রেনিং করেছে। তাহলে বুঝেই যাচ্ছে এখানে সবাই সুশৃঙ্খলই ছিল। এই ধরনের নজির নাই যে 311 জন ক্যাডেটের চাকরি চলে গেছে। এদিকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন 62তম ব্যাচের 48 কারারক্ষী। বলেন, চূড়ান্তভাবে মনোনীত করার পর এনএসআই ভেরিফিকেশনে বাদ দেওয়া হয়েছে তাদের, যদিও এ চাকরিতে আগে কখনো ভেরিফিকেশন ছিল না। আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না, কেন আমাদের ন্যায্য দাবি আমাদেরকে নিয়োগপত্র দিচ্ছে না? একটাই দাবি, আমাদের নিয়োগপত্র দেওয়া হোক, আমাদের চাকরিতে বহাল করা হোক। দুপুরে ঘটনাস্থলে এসে সচিবালয় এলাকা থেকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান বিএনপির রমনা বিভাগের উপকমিশনার। এটা তো আসলে একটা প্রোটেক্টিভ এরিয়া। এই প্রোটেক্টিভ এরিয়াতে যদি আমরা যে যার মতো করে যখন তখন এসে দাঁড়ায় যাই, এটা আসলে কোনোভাবেই তো আসলে কেউই এটা তাহলে সবাই বাংলাদেশের সবাই এখানে চলে আসবে। বিকেল 4টা পর্যন্ত দাবি মেনে নিতে কোনো আশ্বাস না আসায় অবস্থান কর্মসূচির বদলে আমরণ অনশনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সকাল থেকে অপেক্ষা করেও এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা আমাদের পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এখন থেকে
আমরণ অনশসূচি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা এসআই ও কারারক্ষীদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শতাধিক পণ্যে ভ্যাট শুল্ক বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ব্যবসায়ীরা বলছেন, কর বাড়ায় ব্যবসার খরচ বাড়লে তা বহন করতে হবে ভোক্তাকে। বিকল্প হিসেবে সরকারের কাছে বিদেশি ঋণ ও প্রত্যক্ষ কর বাড়ানো এবং কর ফাঁকি বন্ধের সুযোগ ছিল বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আসছে বাজেটে নতুন কর হার পুনর্বিবেচনার আহ্বান তাদের। এদিকে রাজস্ব ঘাটতি মেটাতেই কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা। সাধারণ মানুষ যারা, এরা তো অক্ষম হয়ে গেছে, কিনতে পারতেছে না। এটা এই মুহূর্তেই প্রত্যাহার করা হয়। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন জীবনযাপন ব্যয় ঊর্ধ্বমুখী, তখন ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের খরচ আরেক দফা বেড়ে গেল। এভাবেই নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন তারা। হঠাৎ ভ্যাট বাড়ছে, তো সুতরাং আমার বেতন তো বাড়ে না। একটা অ্যান্টিবায়োটিকে 10 টাকা বাড়লে একটা রোগীর আপনার দেখে 14 দিন রাখতে বা 7 দিন রাখে, 7 দিনে 14টা 140 টাকা করে বাড়ায় ফেলেছে। সোমবার সকালে মাদারীপুরে এক অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা জানালেন, রাজস্ব ঘাটতি মেটাতে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। সরকার তো রাজস্ব লাগে, দেন খাদ্য এই যে দেয়া হচ্ছে, এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে এবং আমার মনে হয় না যে এতে কত যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। কর বাড়লে খরচের ভার সাধারণ জনগণকে বহন করতে হয় বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের উপরেও একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে এবং আলটিমেটলি আপামর জনগণ এবং কাস্টমারের উপরেই কিন্তু পুরোটা বিজনেসম্যানরা ঠেলে দিবে। রাজস্ব ঘাটতি পূরণে জনসাধারণের ওপর চাপ না বাড়িয়ে সরকারের হাতে প্রত্যক্ষ কর বাড়ানোর মতো বিকল্প ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। নিম্ন মধ্যবিত্তের উপরে একটা বাড়তি চাপ সৃষ্টি করেছে এবং প্রত্যক্ষ করের দিকেই নজর দিতে হবে আমাদের, সেটা কর্পোরেট কর হোক, ব্যক্তি কর হোক। যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, এলপিজি গ্যাস এবং সিম কার্ড, এগুলোর থেকে তার ভ্যাট প্রত্যাহার করে নিতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চাপে বাড়ানো কর হার আসছে অর্থ বছরের বাজেটে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। প্রতিশ্রুতির বছর পার হলেও সরকারের কাছ থেকে রেশন সুবিধা পাচ্ছেন না তৈরি পোশাক শ্রমিকরা। কারণ হিসেবে লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করছেন শিল্প মালিকরা। যদিও নিজেরা প্রস্তুত দাবি করে টিসিবি জানাচ্ছে, মালিক পক্ষ থেকে সঠিক তথ্য না পাওয়ায় পণ্য দিতে পারছেন না তারা। এদিকে শুধু পোশাক খাতে নয়, বাজার বাস্তবতায়ও যেন সব পোশাক শ্রমিক সমান সুবিধা পায়, সরকারকে সে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ভালো স্যালারি পাইতেছি, চিকিৎসা ভাতা পাইতেছি। টিসিবি পণ্যটা দেওয়ার কথা ছিল, সেই টিসিবি পণ্যটা আমরা এখন পাচ্ছি না। সরকার যেন আমাদের গার্মেন্টস কর্মীদের জন্য একটা রেশন কার্ডের ব্যবস্থা করে। ওটা যদি চালু করে তাহলে আমরা খুবই উপকৃত হব। আমরা চাই আমাদের কাজের পরিবেশটা যেন শান্তশিষ্ট থাকে। অথচ 2023 সালের নভেম্বরে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন যখন 12,500 টাকা করা হয়, তখনই আশ্বাস দেওয়া হয়েছিল রেশন সুবিধাও পাবেন তারা। এরপর নানা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর গত অক্টোবরে পোশাক শ্রমিকদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু করে বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়, তবে তা চালু রাখেনি সরকার। এরই মধ্যে উচ্চমূল্যের বাজারে শ্রমিকদের সুবিধা দিতে গত নভেম্বরে তাদের বেতন বৃদ্ধির হার 5% থেকে বাড়িয়ে করা হয় 9%, যা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা। তবে প্রশ্ন তুলেছেন, কেন রেশন পাচ্ছেন না পোশাক শ্রমিকরা? 18 দফার যে একটা চুক্তি হয়েছে, সেখানে একটা বড় একটা দাবি শ্রমিকদের ছিল রেশনিং চালু করা, এবং সরকার কিন্তু সেখানে রেশনিং চালুর একটা দফা আছে। আমাদেরকে চাপ দিয়ে সরকার কিন্তু ঠিকই বেতনটা বাড়িয়ে নিল। আমার 30 লক্ষ শ্রমিকের জন্য যে রেশন চালুর কথা, সেটা আজ পর্যন্ত চালু হচ্ছে না কেন? কেন এটাকে লাল ফিতার দৌড়াতে এমন কঠিন করে তারা শর্তগুলো দিচ্ছে যে একটার পর একটা কারণে আমি এটা চালু করতে পারতেছি না, আবার আমাদের বিভিন্ন দিকে ডাইভার্ট করতে হচ্ছে। সহজভাবে কেন তারা আমার শ্রমিককে কেন তারা রেশনটা দিচ্ছে না? উদ্যোক্তারা লাল ফিতার দৌরাত্ম্যকে দায়ী করলেও সরকারি বিপণন সংস্থা টিসিবি বলছে, সুবিধাভোগীদের সঠিক তালিকা না পাওয়ায় পোশাক শ্রমিকদের রেশন দিতে পারছেন না তারা। টিসিবি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিএমইকে চিঠি লিখেছে, তাদের কোন গার্মেন্টসে কতজন ওয়ার্কারের জন্য পণ্য দিতে চায় সেই লিস্টটা আমাদের কাছে প্রেরণের জন্য। আমরা এখন পর্যন্ত লিস্টটা পাইনি, তবে টিসিবি প্রস্তুত আছে। বাজার বাস্তবতায় যেন সব খাতের শ্রমিক সরকারের নেয়া খাদ্যভিত্তিক কর্মসূচির সমান সুযোগ পান, সেই তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সরকারকে এমনভাবে চিন্তা করতে হবে যে সুবিধাটা আমরা সব শ্রমিককে যেন দিতে পারি।
কোনো একটা পার্টিকুলার সেক্টরের কথা চিন্তা না করাই ভালো। গেল আগস্ট সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষ থামাতে যে 18 দফা স্বাক্ষর করেছে শ্রমিক মালিক ও সরকার পক্ষ, সেখানেও অগ্রাধিকার পেয়েছে শ্রমিকদের রেশন দেওয়ার বিষয়। 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রের পর এবার আকাশপথেও বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে পাকিস্তান। চলতি বছর যে কোনো সময় চালু হবে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে কাজ চলছে ভিসা জটিলতা নিরসন নিয়েও। দুপুরে রাজধানীতে বাংলাদেশ পাকিস্তান বিজনেস ফোরামে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুদেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচলও শুরু হয়েছে। 2023-24 অর্থ বছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $627 মিলিয়ন পণ্য। বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে এবার ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার। বললেন, চলতি বছরই শুরু হচ্ছে বিমান চলাচল। Bangladeshi airline that starts, where it's a Pakistani airline, it doesn't matter. We have to connect the people. It is just a matter of time. Both sides are actually working on it. I'm pretty sure it's going to happen in 2025. Inshallah, it is definitely. সোমবার ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের নিয়ে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় ফ্লাইটের পাশাপাশি ভিসা জটিলতার প্রসঙ্গও উঠে আসে। এসব সমাধান হলে বাংলাদেশে কৃষি, পর্যটন, টেক্সটাইল ও সিরামিক্স সহ বিভিন্ন খাতে পাকিস্তানি বিনিয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন বক্তারা। Any product we are importing from any other part of the world, but if Bangladesh businessman or Bangladesh is strong in that product, we will prefer Bangladesh FBCCI and FPCCI. If join hand together, our bilateral trade to 2 to 3 billion very easily. সবাই ভিসা সহজীকরণ নিয়ে কাজ চলছে বলেও জানান পাকিস্তানি হাই কমিশনার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে একজনের শরীরে HMP ভাইরাস শনাক্তের পর উদ্বেগ বাড়ছে জনমনে। আতঙ্কিত না হয়ে সচেতনতার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়া সহ 7টি নির্দেশনা দিয়েছে অধিদপ্তর। শাহজালাল বিমানবন্দরেও সতর্কতা জারি করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন, নতুন ভাইরাসে মহামারীর শঙ্কা নেই। সীমান্তে সতর্কতা সহ সব প্রস্তুতি আছে সরকারের। চীন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি জাপান, মালয়েশিয়া ও ভারতের পর এবার শনাক্ত হয়েছে বাংলাদেশেও। আক্রান্ত নারী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে বেডে স্থানান্তর করা হতে পারে। ভাইরাস নিয়ে আতঙ্ক থাকলেও এখনও সচেতন নয় সাধারণ মানুষ। এমনকি অনেকেই তো জানেনই না কি এই ভাইরাস, এর প্রভাবই বা কি। তেমন কোনো ধারণা নেই HMP ভাইরাসটা অনেক মারাত্মক নাকি, এটা করোনার থেকে অনেক ডেঞ্জারাস। এইসব সম্পর্কে জানিও না এবং এইসব সম্পর্কে আমরা শুনিও নাই। জ্বর, কাশি, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট HMPV-র সাধারণ লক্ষণ। তবে সাধারণ ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তীতে এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, HMPV নতুন কোনো ভাইরাস নয়, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের শ্বাসতন্ত্র বাহিত যে কোনো রোগের বিরুদ্ধেই আমাদের সুরক্ষিত থাকা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা, তারপরে শ্বাসতন্ত্রের স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিন সচিবালয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, HMP ভাইরাস মহামারী হওয়ার শঙ্কা নেই। কোভিডের সময় আমাদের যে সামর্থ্য গড়ে উঠছে, ওটার মধ্যে একটা বড় অংশ এখন নন ফাংশনাল, যেহেতু প্রয়োজন পড়ছিল না, চাইলেই পরে আমরা অন্ট হতে পারবো আর কি যখন তখন, কিন্তু এটা ওই ধরনের কোনো ঝুঁকিই নেই আর। সচেতনতার অভাবে ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে এখনও কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে 7টি জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনাগুলোই মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
জাপানে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় সোমবার রাতে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে, যদিও এতে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া দফতরের বরাতে জানা যায় সুনামির ঢেউ 3 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে। বর্তমানে উপকূলীয় এলাকা থেকে সবাইকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তান সুপার লিগের ড্রাফট থেকে দল পেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন। তবে অবিকৃত থেকে গেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের সবশেষ পাকিস্তান সফরে ব্যাপক আলোচিত হয়েছিলেন নাহিদ। গতির ঝড় তুলে নাস্তানাবুদ করে রেখেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। এবার পিএসএল এর ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন নাহিদ রানা। ড্রাফটের প্রথম রাউন্ডেই $50,000 পারিশ্রমিকে তাকে দলে ভেড়ায় পেশওয়ার জালমি। এরপর সিলভার ক্যাটাগরি থেকে টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নেয় লাহোর কালান্দার্স। তার পারিশ্রমিক $25,000। পরে সবশেষ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে $25,000 লিটন দাসকে নেয় করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা না পেলেও বিপিএলে লিটনের পারফরমেন্স দল পেতে সাহায্য করেছে তাকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ রেহানা ও ছেলে মেয়ের পূর্বাঞ্চলের প্লটে অনিয়ম, সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন টিউলিপ। দুদকের 3 মামলায় আসামি হলেন সংশ্লিষ্ট রাজুক কর্মকর্তারাও। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।